আচ্ছা, আমরা যখন দোকান থেকে কিছু কিনি বা ধরুন অনলাইনে কিছু অর্ডার করি, আমরা কি কখনো ভেবে দেখেছি যে এর মাধ্যমে আসলে আমরা একটা আইনি চুক্তিতে জড়িয়ে পড়ছি? হ্যাঁ, ঠিকই শুনছেন। চাল ডাল কেনা থেকে শুরু করে একেবারে নতুন একটা ফোন কেনা পর্যন্ত আমাদের প্রত্যেকটা লেনদেন যে আইনটা দিয়ে চলে, সেটা প্রায় ১০০ বছরের পুরনো একটা আইন, ১৯৩০ সালের পণ্য বিক্রয় আইন। তো চলুন আজ সহজ করে জেনে নেওয়া যাক এই আইনটা ঠিক কিভাবে আমাদের প্রতিদিনের কেনাকাটাকে সুরক্ষা দেয়। দেখুন, এই প্রশ্নগুলো কিন্তু কম বেশি সবার মনেই আসে। যেমন ধরুন, যে জিনিসটা কেনা হলো সেটার উপর আসল অধিকারটা ঠিক কখন থেকে শুরু হয়, বা যদি পণ্যটা নষ্ট বেরোয় বা কোনো সমস্যা থাকে তাহলে করণীয় কি। এই সব কিছুর উত্তরই কিন্তু লুকিয়ে আছে ওই পণ্য বিক্রয় আইনের ভেতরেই। তো চলুন তাহলে এই আইনি যাত্রার একদম গোড়া থেকে শুরু করা যাক। আর সেই গোড়াটা হলো চুক্তি। যে কোনো কেনা বেচার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ কিন্তু এটাই। আইনের ভাষায় যদি বলি, বিক্রয় চুক্তির ধারণাটা কিন্তু খুবই সোজাসাপটা। এটা আসলে এমন একটা চুক্তি যেখানে বিক্রেতা একটা নির্দিষ্ট দামের বিনিময়ে ক্রেতার কাছে পণ্যের মালিকানা দিয়ে দেন বা দিতে রাজি হন। ব্যাপারটা আর একটু সহজ করি। যেমন ধরুন, দোকান থেকে একটা বই কেনা হলো, এটা হলো একদম সাথে সাথে বিক্রি। কিন্তু যদি এমন একটা বইয়ের জন্য আগে থেকে টাকা দেয়া হয় যেটা এখনো বেরোই হয়নি, সেটা হলো ভবিষ্যতে বিক্রির জন্য একটা এগ্রিমেন্ট বা চুক্তি। জানেন, এই আইনটার পেছনে কিন্তু একটা লম্বা ইতিহাস আছে। প্রথমে এটা ছিল ১৮৭২ সালের যে মূল চুক্তি আইন, সেটারই একটা অংশ। পরে যখন ব্যবসা বাণিজ্য বাড়তে থাকল, তখন ১৯৩০ সালে ব্রিটিশ আইনের উপর ভিত্তি করে এটাকে একটা আলাদা আইন হিসেবে তৈরি করা হয়। তার মানে ভাবা যায়, এই আইনটা প্রায় ১০০ বছর ধরে এই অঞ্চলের ক্রেতা বিক্রেতাদের সম্পর্কটাকে সুরক্ষা দিয়ে আসছে, আর এর গুরুত্ব আজও কিন্তু একটুও কমেনি। আচ্ছা, বিক্রয় চুক্তি কি তা তো বোঝা গেল। এবার চলুন দেখি যে জিনিসপত্র আমরা কিনি সেগুলো আসলে আইনের চোখে কত রকমের হতে পারে। আইন অনুযায়ী সব পণ্যকে মূলত ৩কে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। চলুন প্রতিটা ভাগ একটু ভেঙে দেখি। প্রথমটা হলো বিদ্যমান পণ্য বা এক্সিস্টিং গুডস। নাম শুনেই বোঝা যাচ্ছে চুক্তির সময় যেটা বিক্রেতার কাছে আছে, যেমন শোরুমে রাখা একটা টিভি। দ্বিতীয়টা হলো ভাবি পণ্য বা ফিউচার গুডস, মানে যেটা চুক্তির পর বানানো হবে। ধরুন, কোনো ফার্নিচারের দোকানে গিয়ে একটা বিশেষ ডিজাইনের চেয়ার বানানোর অর্ডার দেওয়া হলো। আর ৩ নম্বরটা বেশ মজার, ঘটনা সাপেক্ষ পণ্য বা কন্টিনজেন্ট গুডস। এর মানে হলো এটার প্রাপ্তি নির্ভর করে একটা অনিশ্চিত ঘটনার উপর। যেমন কোনো আমদানিকারক হয়তো বললেন, দেখুন আমার কন্টেনার যদি সময় মতো বন্দরে এসে পৌঁছায় তবেই আমি আপনাকে জিনিসটা দিতে পারবো। মানে এখানে একটা যদি বা ইফ কাজ করছে। আচ্ছা, একটা চুক্তিতে তো অনেক কথাই থাকে, তাই না? অনেক রকম শর্ত বা প্রতিশ্রুতি। কিন্তু সব কথার ওজন কি সমান? আইন কিন্তু বলছেন না। কিছু শর্ত এতটাই জরুরি, এতটাই মৌলিক যে সেগুলো যদি না মানা হয় তাহলে পুরো চুক্তিটাই বাতিল হয়ে যেতে পারে। এইখানেই আইন দুটো দারুণ ধারণা আমাদের দেয়। একটা হলো কন্ডিশন বা মুখ্য শর্ত, আর অন্যটা ওয়ারেন্টি বা গৌণ শর্ত। মুখ্য শর্ত বা কন্ডিশন হল চুক্তির একেবারে মূল ভিত্তিটা। যেমন যদি সেগুন কাঠের টেবিল অর্ডার করা হয়, বিক্রেতাকে সেগুন কাঠই দিতে হবে, এর কোনো নড়চড় হবে না। এটাই হলো মুখ্য শর্ত। অন্যদিকে গৌণ শর্ত বা ওয়ারেন্টি হল একটা বাড়তি বা আনুষঙ্গিক ব্যাপার। যেমন বিক্রেতা হয়তো বললেন, টেবিলটা ১ বছরের মধ্যে একবার ফ্রিতে পালিশ করে দেয়া হবে। আর এই দুটো শর্ত ভাঙার ফল কিন্তু একেবারে আকাশ পাতাল আলাদা। যদি মুখ্য শর্ত ভাঙে, মানে সেগুন কাঠের বদলে অন্য কোনো কাঠ দিয়ে টেবিলটা বানানো হয়, তাহলে ক্রেতার অধিকার আছে টেবিলটা সরাসরি ফিরিয়ে দেওয়ার এবং তার সাথে ক্ষতিপূরণও দাবি করার। কিন্তু যদি গৌণ শর্ত ভাঙে, মানে বিক্রেতা যদি পালিশটা করে না দেন, তাহলে ক্রেতা শুধু ক্ষতিপূরণ চাইতে পারবেন, কিন্তু টেবিলটা ফেরত দিতে পারবেন না। এই পার্থক্যটা জানা কিন্তু যে কোনো ক্রেতার জন্যই খুবই জরুরি। এবার একটা ল্যাটিন শব্দগুচ্ছের কথা বলি, যেটা আইন জগতে খুব বিখ্যাত, আর প্রত্যেক ক্রেতারই এটা জেনে রাখা ভালো। কেভিয়েট এম্পটর। এর খুব সহজ মানে হল ক্রেতা সাবধান বা বায়ার বেওয়্যার। এই নীতিটা মূলত বলে যে কোনো জিনিস কেনার আগে সেটা ভালো করে যাচাই বাছাই করার দায়িত্বটা কিন্তু ক্রেতারই।
তবে এর মানে কিন্তু এই না যে বিক্রেতারা যা খুশি তাই করার লাইসেন্স পেয়ে গেলেন। আইন এখানেও ক্রেতাকে সুরক্ষা দেয়। যেমন যদি ক্রেতা বিক্রেতার দক্ষতা বা মতামতের ওপর পুরোপুরি ভরসা করে কিছু কেনেন অথবা পণ্যের শুধু বিবরণ দেখেই কেনেন, তাহলে পণ্যের মানের জন্য বিক্রেতাকেই দায়ী থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, বিক্রেতা যদি কোনো খুঁত জেনে শুনে লুকানোর চেষ্টা করেন বা কোনো রকম প্রতারণা করেন, তাহলেও এই ক্রেতা সাবধান নীতি আর খাটবে না। বেশ, তাহলে চুক্তির শর্ত ঠিকঠাক, পণ্য পছন্দ হলো। কিন্তু আসল প্রশ্নটা হলো, পণ্যটার মালিকানা ঠিক কোন মুহূর্তে আইনত বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে চলে যায়? সাধারণভাবে আমাদের কি মনে হয়, টাকা দিলেই বা জিনিসটা হাতে পেলেই বুঝি মালিক হয়ে গেলাম। কিন্তু আইনগতভাবে বিষয়টা এর চেয়ে আরেকটু সূক্ষ্ম। মালিকানা হস্তান্তর হওয়াটা একটা আইনি ধারণা, আর এটা সবসময় টাকা দেওয়া বা পণ্য হাতে পাওয়ার সাথে সরাসরি যুক্ত নাও হতে পারে। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। ধরুন একটা গুদামে ১০০ বস্তা চাল আছে, আর সেখান থেকে ১ বস্তা কেনার জন্য চুক্তি হলো। এক্ষেত্রে আইন বলছে মালিকানা পাওয়ার জন্য ৩টে ধাপ পার হতে হবে। ১. ওই ১০০ বস্তার ভেতর থেকে নির্দিষ্ট ১ বস্তা চালকে আলাদা করতে হবে, মানে আইডেন্টিফাই করতে হবে। ২. ওই আলাদা করা বস্তাটাকে চুক্তির জন্য চূড়ান্তভাবে বরাদ্দ করতে হবে। আর ৩. এই যে বরাদ্দ করা হলো, এই ব্যাপারে ক্রেতা আর বিক্রেতা দুজনকেই সম্মতি দিতে হবে। এই ৩টা ধাপ শেষ হলেই কেবল তখনই ওই ১ বস্তা চালের আইনত মালিকানা ক্রেতার কাছে আসবে। তো মালিকানার মতো ডেলিভারি বা পণ্য বুঝিয়ে দেওয়াটাও কিন্তু একটা আইনি প্রক্রিয়া। আর আইন মূলত ৩ ধরনের ডেলিভারির কথা বলে। ১ নম্বর হল প্রকৃত অর্পণ বা অ্যাকচুয়াল ডেলিভারি, মানে একেবারে হাতে হাতে জিনিসটা তুলে দেওয়া। ২ নম্বর হল কার্যত অর্পণ বা কনস্ট্রাকটিভ ডেলিভারি। এখানে হয়তো পণ্যটা এক জায়গা থেকে অন্য জায়গায় নড়ানো হয় না, কিন্তু আইনত দখলটা বদলে যায়। আর ৩ নম্বর হল প্রতীকী অর্পণ বা সিম্বলিক ডেলিভারি, মানে পণ্যের প্রতীক হিসেবে কিছু একটা হস্তান্তর করা হয়, যেমন একটা গাড়ির চাবি বা গুদামের একটা রসিদ হাতে তুলে দেওয়া। কিন্তু সব লেনদেন তো আর সবসময় মসৃণভাবে হয় না, তাই না? কি হবে যদি কোনো এক পক্ষ চুক্তির শর্ত না মানে? যখন কোনো কিছু পরিকল্পনা মতো এগোয় না, তখন আইন কি বলে? চলুন এবার চুক্তি ভঙ্গের ফলাফল নিয়ে কথা বলা যাক। দেখুন, আইন এখানে একটা সুন্দর ভারসাম্য রেখেছে। যদি ক্রেতা অন্যায়ভাবে পণ্যের দাম দিতে বা পণ্যটা নিতে অস্বীকার করেন, তবে বিক্রেতা তার পাওনা মূল্যের জন্য মামলা করতে পারেন। আবার উল্টো দিকে যদি বিক্রেতা ঠিকঠাক মতো পণ্যটা দিতে না চান, তবে ক্রেতাও কিন্তু ক্ষতিপূরণের জন্য মামলা করার অধিকার রাখেন। মানে আইন এখানে দুই পক্ষকেই সুরক্ষা দিচ্ছে। আচ্ছা, এবার চলুন ছবিটা একটু উল্টে দিয়ে বিক্রেতার দিক থেকে ভাবি। কি হবে যদি ক্রেতা পণ্যের দাম না দেন? এই ধরনের পরিস্থিতিতে আইন বিক্রেতাকে কিছু বেশ শক্তিশালী এবং বিশেষ ক্ষমতা দিয়েছে। আইনের ভাষায় অপরিশোধিত বিক্রেতা বা আনপেড সেলার হলেন সেই বিক্রেতা যিনি পণ্যের পুরো দামটা পাননি, অথবা যাকে হয়তো চেক দেওয়া হয়েছিল কিন্তু সেই চেকটা বাউন্স করেছে। এই সংজ্ঞাটা কিন্তু খুব জরুরি, কারণ এর উপর ভিত্তি করেই বিক্রেতার বিশেষ অধিকারগুলো তৈরি হয়। একজন অপরিশোধিত বিক্রেতার যে ক্ষমতাগুলো আছে সেগুলোকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। ১. সরাসরি পণ্যের ওপর তার অধিকার, আর ২. ক্রেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার। পণ্যের ওপর বিক্রেতার সবচেয়ে শক্তিশালী অধিকারগুলোর একটা হল পূর্ব সত্ত্বের অধিকার বা রাইট অফ লিয়েন। এর মানে হল বিক্রেতা পুরো দাম না পাওয়া পর্যন্ত পণ্যটা নিজের কাছেই আটকে রাখতে পারেন। দ্বিতীয়ত, যদি বিক্রেতা খবর পান যে ক্রেতা দেউলিয়া হয়ে গেছেন, তাহলে তিনি মাঝপথে পণ্যটির ডেলিভারি থামিয়ে দিতে পারেন। এটাকে বলে রাইট অফ স্টপেজ ইন ট্রানজিট। আর সব শেষে কিছু নির্দিষ্ট শর্ত মেনে তিনি পণ্যটা অন্য কারো কাছে আবার বিক্রি করে নিজের ক্ষতি পুষিয়ে নেওয়ারও অধিকার রাখেন। তাহলে এত সব আলোচনার পর আমরা আবার সেই শুরুর প্রশ্নে ফিরে আসি। আমাদের প্রতিদিনের কেনা বেচা কি শুধুই একটা সাধারণ লেনদেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে একটা গভীর আইনি প্রতিজ্ঞা, যেখানে জড়িয়ে আছে শর্ত, অধিকার আর দায়িত্ব? পরের বার যখন ছোট বা বড় যে কোনো কিছু কেনা হবে, তখন একবার ভাবা যেতে পারে যে এটা শুধু একটা জিনিস নেওয়া দেওয়া নয়, এটা একটা আইনি বন্ধন।